আজ আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনাটি সিলেটের পুরনো একটি কবরস্থানকে নিয়ে ঘটে যাওয়া ঘটনা, এবং আশা করছি ঘটনাটি সবারই ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো সিলেটের যে জায়গায় এই কবরস্থানটি, সেখানের নামটা আমি সঙ্গত কারণে বলছি না। তো ওই কবরস্থানকে নিয়ে মূলত ঘটনাটি ঘটেছে। তো রফিক নামের একটি যুবক, স্বাভাবিকভাবেই তার মৃত্যু হয় এবং মরার পর তাকে ওই কবরস্থানে দাফন করা হয়, কবর দেয়া হয় আর কি। তারপর দাফন কাফনে যারা ছিল, তার আত্মীয় স্বজন এবং বাবা বাবা ভাই যারা ছিল আর কি, সবাই এই কবর দেওয়ার পর যে যার মতো করে বাসায় চলে যায়। তারপর রফিকের বাবা ওই দিন একটি স্বপ্ন দেখেন, এবং স্বপ্নে রফিক এসে বলছে, আব্বা, আমাকে আপনি যেখানে কবর দিছেন ওইখান থেকে আমাকে সরাইয়া অন্য একটা জায়গায় আমাকে কবর দেন। তো এই স্বপ্নটা রফিকের বাবা দেখার পর সে সকাল হওয়ার পর সে এই বিষয়টা নিয়ে তার পরিবারের সাথে কথা বলে যে এরকম এরকম রাতে আমি স্বপ্ন দেখছি যে রফিক আমাকে এসে বলতেছে যে যেখানে কবর দিছি সেখান থেকে তাকে আমি সরিয়ে যেন অন্য কোথাও কবর দিই। তো রফিকের বাবা যখন এই বিষয়টা আসলে পরিবারের সাথে কথা বললো, তো পরিবারের এক একজন এক এক রকম কথা বললো যে না, এটা স্বাভাবিক একটা স্বপ্ন। আবার কেউ বলল যে না, এটা কোনো স্বাভাবিক বিষয় না, এটা হুজুরের সাথে বোঝার উচিত, এবং হুজুরের সাথে এটা যদি বোঝা হয় তাহলে হুজুর এটার ব্যাখ্যা দিতে পারবে। তো রফিকের বাবা কি করলো, ওই মসজিদের একজন ইমাম সাহেবের সাথে উনি কথা বললেন যে এরকম এরকম আমি একটা স্বপ্ন দেখছি, আমার ছেলে আমাকে এসে বলতেছে যে আমি যেন কবরটা তাকে সরিয়ে দিই। তো হুজুর মানে এটা কোনো কিছু ব্যাখ্যা করলেন না, বললেন যে ঠিক আছে, আপনার তো অনেক ভালোবাসার একটা ছেলে তো মারা গেছে, তো এটা স্বাভাবিক বিষয়, এটা কোনো সমস্যা না, আর কবরস্থান তো এমনিতেই পবিত্র, এখানে কোনো বিষয়ে আমি মনে হয় না যে এখানে কোনো জটিল বিষয় আছে বা কোনো কিছু হবে। তারপর রফিকের বাবা এই কথা বুঝে যে অনেকটা ভালো লাগে কথা শুনে, হুজুর মানুষ বলছে। তো হুজুরের কথা শুনে রফিকের বাবা বাসায় চলে যায়। বাসায় গিয়ে তার রফিকের মা জানতে চায় যে হুজুর কি বললেন বা হুজুরের সাথে কি পরামর্শ করছে। তো রফিকের বাবা বললেন না, হুজুর খুব একটা কিছু বলে নাই, বলছে সমস্যা নাই। তারপর প্রিয় লিসেনার্স, 1-2 দিন কিন্তু কোনো সমস্যা হয়নি, কোনো স্বপ্নও কেউ দেখেনি। 3 নাম্বার দিনে প্রিয় লিসেনার্স, আবার রফিক তার মা যখন ঘুমিয়েছিল তখন মা একটি স্বপ্ন দেখতে পায়, এবং একই স্বপ্ন রফিকের মাও দেখে। যে রফিক এসে বলতেছে যে আম্মা, আমাকে যেখানে কবর দেওয়া হয়েছে আমার কবরটা সরিয়ে অন্য কোথাও কবর দাও। তো এই কথাটা প্রিয় লিসেনার্স, যখন রফিকের মা যখন এই স্বপ্নটা দেখে তখন কিন্তু সে অনেকটা ভয় পেয়ে যায়, এবং ভয় পেয়ে পরিবারের সবার সাথে সেও ওই বিষয়টি শেয়ার করে যে এরকম আমিও তো এই সেম স্বপ্নটি দেখছি। তো সেদিনও ভাবে যে হয়তো বা তোমার সাথে ওই রকম, মানে তোমারও তো অনেক ইয়ার সন্তান, তো তোমার সমস্যা না, তোমার এটা এমনি স্বাভাবিকভাবে হয়তো বা দেখছো। তো প্রিয় লিসেনার্স, এটা যখন হওয়ার পর ওই দিন আর তারা হুজুর বা কারোর সাথে কোনো কিছু পরামর্শ করে না, স্বাভাবিকভাবে নিয়েই তারা তাদের প্রতিদিনের মতো কাজ করতে থাকে, তারা যার মতো জীবনযাপন করতে থাকে। তারপর প্রিয় লিসেনার্স, রফিকের বড় ভাই একই স্বপ্নটা দেখে। তো রফিকের বড় ভাই যখন স্বপ্নটা দেখে তখন তার মা বাবার কাছে আবার এই বিষয়টা শেয়ার করে যে আম্মা, এখানে আমার মনে হইতেছে, রফিকের বড় ভাই বলতেছে আর কি, যে আমার মনে হচ্ছে এখানে কোনো সমস্যা আছে, কারণ এক স্বপ্ন বাবা দেখলো এবং তুমি দেখলা, আম্মা তুমি দেখলা, এবং আমিও একই স্বপ্ন দেখলাম, তাহলে তো এখানে অস্বাভাবিক কোনো বিষয় আছে। তো তারা সেই মসজিদের ইমাম সাহেবের কাছে আবার যান, আবার গিয়ে হুজুরকে বিষয়গুলা বলেন যে হুজুর, আমি তো আসছিলাম, রফিকের বাবা আর কি বলে হুজুরকে বলতেছে যে হুজুর, আমি আসছিলাম, এরকম এরকম স্বপ্ন দেখছি। তো এখন আমি দেখার পর 3 নম্বর দিনে আমার ওয়াইফ দেখছে এবং আমার ছেলে দেখছে 4th নম্বর দিন। তো এটা শুনে হুজুর অনেকটা অবাক হয়ে যান, এবং অবাক হয়ে বলেন যে আসলেই এটা কোনো অস্বাভাবিক কোনো বিষয় আছে বা কোনো একটা সমস্যা আছে, যে কারণে ও স্বপ্নে আসতেছে, সে এটা বলতেছে। তো হুজুর এটার আর ব্যাখ্যা দিতে পারে না, ব্যাখ্যা না দিয়ে তিনি বলেন যে একটা হুজুরের নাম বলেন, একজন বুজুর্গ মানুষ এবং বড় একজন আলেমের নাম বলেন, যে আপনারা এক কাজ করেন,
এই বিষয়টি আপনি অন্য একজন আলেমের সাথে গিয়ে এই বিষয়টি শেয়ার করেন। তারপর রফিকের বাবা ওই আলেমের কাছে গেলেন এবং যাওয়ার পর আলেম সাহেবকে সবগুলো বিষয় তিনি এবং স্বপ্নের বিষয়গুলো আলেমকে বললেন। এবং যখনই আলেম তাদের স্বপ্নের বিষয়গুলো শুনছিল, তখনই আলেম কিন্তু অনেকটা অবাক হয়ে যায়। অবাক হয়ে বলে, এ কি বলছেন, আপনারা যেদিন প্রথমে এই স্বপ্নটি দেখেছিলেন সেদিনই আমার কাছে আসা উচিত ছিল, কারণ এটা স্বাভাবিক কোনো স্বপ্ন নয়। তখন আলেম সাহেব বললেন যে আপনারা এক কাজ করুন, আপনারা এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে হলে আপনারা ওই কবরস্থানে গিয়ে তার লাশটিকে ওইখান থেকে তুলে অন্য জায়গায় কবর দিন, তাহলে আশা করি সমস্যাটির সমাধান হবে। তারপর প্রিয় লিসেনার্স, রফিকের বাবা ওই কবরস্থানে চলে গেলেন তার বড় সন্তানকে নিয়ে। যাওয়ার পর ওই কবরস্থানের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন এবং বলেন যে তার ছেলের কবরটা অর্থাৎ রফিকের কবরটা আবার যেন খনন করা হয় এবং তাকে সরিয়ে অন্য জায়গায় কবর দেওয়ার ব্যবস্থা করা হয়। তো এই কথা বলার পর ওই কবরের কর্তৃপক্ষরা বিভিন্ন কথা বলল যে না না, এটা কিভাবে সম্ভব, একজন মানুষকে কবর দেওয়া হয়েছে, এখন আবার বলতেছেন অন্য জায়গায় তাকে আমরা আবার ওইখান থেকে তুলে আরেক জায়গায় কবর দিব, এটা তো অসম্ভব বিষয়, এটা সম্ভব না, এটা আমরা পারবো না। তো এই কথা বলার পর ওই রফিকের বাবা কি করলেন, ওই কবরস্থানের যে সভাপতি ছিলেন, যার দায়িত্বে ছিল কবরস্থানটি, তার কাছে গেলেন, গিয়ে বললেন যে এরকম এরকম। তো ওই সভাপতিও বলল যে এখানে যেহেতু আপনার ছেলের কবর দেওয়া হয়েছে, তো আপনারা আরেক জায়গায় কেন কবর দিতে চাচ্ছেন, তো এটা তো আসলে ঠিক না। তারপর রফিকের বাবা সবগুলো বিষয় বললেন যে এরকম এরকম এমুক আলেম আমাকে বলছে যে এই কবরটা সরিয়ে দিতে, এবং এইটার পিছনে কারণও আছে, কারণ আমি এবং আমার সন্তান এবং আমার বউ আমরা তিনজনই স্বপ্নে দেখছি যে আমার ছেলে এসে বলতেছে তাকে এখান থেকে সরিয়ে অন্যখানে যেন কবর দিই। তো প্রিয় লিসেনার্স, এই কথা শুনে ওই মসজিদের কর্তৃপক্ষের যিনি ছিলেন তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি বিষয়টা, তো আপনি এক কাজ করেন, আপনি ওই কবরেই যান এবং আমি আমার এই কবরস্থানে যারা কাজ করে তাদেরকে বলে দিচ্ছি তারা যেন আপনাকে ব্যবস্থা করে দেয় এবং কবরটি স্থানান্তর করে অন্য জায়গায় যেন তাকে কবর দেয়া হয়। তো একথা বলার পর রফিকের বাবা তাকে ধন্যবাদ জানিয়ে রফিকের বাবা কবরস্থানে যান এবং ওই কবরস্থানের যারা ছিল তারা নতুন একটি কবর খনন করে এবং ওই কবরটি খনন করার পর তারা রফিকের লাশটি যেখানে কবর দেওয়া হয়েছিল প্রথমে ওইখানে যায় এবং ওইখানে গিয়ে তারা ওই কবরটি খনন করা শুরু করে। তো প্রিয় লিসেনার্স, যখন তারা ওই কবরটি খনন করা শুরু করে তখন দেখে যে রফিকের লাশ সেখানে নেই। আসলে প্রিয় লিসেনার্স, এই বিষয়টা যখন কবরস্থানের যারা খনন করে আর কি, কবর যারা খুদে, তারা যখন এই বিষয়টি দেখে এবং রফিকের বাবাও কবর খনন করার সময় সেখানে দেখে যে তার ছেলের লাশ সেখানে নেই। 8-10 দিন হবে ছেলেকে দাফন করা হয়েছে, 8-10 দিনেও কিন্তু প্রিয় লিসেনার্স শরীরের অংশ খুব একটা পচে না, খুব একটা ক্ষয়ক্ষতি হয় না, লাশ তো থাকার কথা বা কাফন অন্তত থাকার কথা, কিন্তু রফিককে সেখানে দেখতে পায় না। প্রিয় লিসেনার্স, এইটা যখন এই কবরস্থান যারা খনন করে তারা এবং রফিকের বাবা এবং বড় ভাই দেখার সাথে সাথে তারা অবাক হয়ে যায় এবং অত্যন্ত ভয় পেয়ে যায় এবং সাথে সাথে তারা কি করে, ওই ইমাম সাহেব ওই যে আলেম সাহেব ছিলেন, ওই আলেম সাহেবকে রফিকের বাবা ও তার ছেলেকে পাঠান যে আলেম সাহেবকে নিয়ে আসো। তো এই বিষয়টা যখন আপনার জানাজানি হয়ে যায়, চারদিকে জানাজানি হয়ে যায় যে এইরকম রফিকের কবরে রফিকের লাশ পাওয়া যাচ্ছে না। তো এই বিষয়টি সম্পূর্ণ শহরে ছড়িয়ে পড়ে যায় যে এরকম লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। তো প্রিয় লিসেনার্স, ওই আলেম সাহেব আসেন এবং অনেক মানুষ ভিড় জমায় এই বিষয়টি দেখার জন্য। তো আলেম সাহেব যখন আসার পর তিনি লক্ষ্য করেন যে আসলেই এখানে কবর দেওয়া হয়েছে নতুন কবর, বাঁশগুলো নতুন নতুন। আপনারা প্রিয় লিসেনার্স নিশ্চয়ই জানেন যে কবর যখন কারো দাফন করা হয় তখন চাটাই এবং ওই যে আপনার বাঁশ এগুলো কিন্তু নতুন থাকে। তো ওইগুলা নতুন বাঁশ ব্যবহার করে, পুরাতন বাঁশ ব্যবহার করে না, বাঁশগুলো অনেক নতুন। কেউ যে চুরি করে নিয়ে গেছে এটাও কিন্তু মানে বোঝা যাচ্ছে না যে চুরি করছে কিনা। এটা এই মাটি যেভাবে তারা দাফন করে গেছিল এবং দাফন করার শেষে একটা পলিথিন কিন্তু এই কবরের উপরে দিয়ে রাখছিল যাতে পানি যদি বৃষ্টি যদি হয় যেন এই ক্ষতি না হয় বা কবরটা যেন ভিজে না। এর কারণে
ওই কবরস্থানে একটা পলিথিন দেয়া হয়েছিল। তো প্রিয় লিসেনার্স, যারা দাফন এই কবরটা খনন করা থেকে শুরু করে শেষ পর্যন্ত ছিল, তার বাবা ছিল এবং এই কবরস্থানের কিছু মানুষ ছিল, তারা বলতেছে যে আমরা যেভাবে কবর দিছি ঠিক একই রকম কবর কিন্তু রয়েছে, এখানে কোনো চুরির ঘটনাও ঘটেনি। এবং ওইখানে কিন্তু দারোয়ানও ছিল প্রিয় লিসেনার্স, ওই কবরস্থানে একজন দারোয়ানও ছিল। তো দারোয়ান সবসময় ডিউটি করে, সেও এরকম কোনো ঘটনা দেখে নাই, বা এই কবরস্থানে আগেও কোনো লাশ চুরি হওয়ার ঘটনা ঘটে নাই। কিন্তু এইবারই প্রথম যে একটি কবরস্থান থেকে যে লাশটি উধাও হয়ে গেছে, এরকম একটা বিষয়। তো অনেকে বলা বলি করতে লাগলো যে লাশ মনে হয় কেউ চুরি করে ফেলছে, তো চুরি করার কোনো বিষয়ই না। তো আলেম সাহেব বললেন যে এটা তো দেখে মনে হচ্ছে বাঁশ বা চাটাই যেগুলো আছে, এবং কবরস্থানের যারা কবরটা যারা করছিল, যারা তত্ত্বাবধানে ছিল, তারা তো বলতেছে যে চুরি হয় নাই, তাহলে আর এটা দেখেও মনে হচ্ছে যে এটা চুরির কোনো বিষয় না, এখানে চুরি হয় নাই। তো রফিকের বাবা তখন আশ্চর্য হয়ে ইমাম সাহেবকে বললেন যে ইমাম সাহেব, এটা কেমনে হলো বা কিভাবে হলো, আমি কিছুই বুঝতে পারতেছি না। তখন ইমাম সাহেব বললেন যে আপনার ছেলে কি নামাজি ছিল? তখন ওই রফিকের বাবা বললেন, হ্যাঁ, আমার ছেলে নামাজি ছিল এবং পরেশগার মানুষ ছিল, সে কোনো ধরনের গান বাজনা বা কোনো ধরনের খারাপ কাজ সে কখনো করতো না, এবং সে অত্যন্ত ভালো মনের মানুষ এবং দয়ালু মনের মানুষ ছিল। তো ইমাম সাহেব এই বিষয়টি বুঝে তিনি উপস্থিত টাইমে কোনো কিছু বলতে পারলো না, বা এই ঘটনাটি কিসের জন্য ঘটেছে সেটা আসলে এই রহস্যটা উন্মোচন করতে পারলেন না ওই ইমাম সাহেব। তারপর তিনি কিছুটা সময় চাইলেন যে আমাকে কিছু সময় দেন, আমি বিষয়টা চিন্তা করি, বা আমি বিষয়টা নিয়ে ভাবি, বা আমি কিছু রিসার্চ করি যে কিভাবে কি হয়েছে, এগুলা বুঝি আমি। তো এই কথা বলে ওই ইমাম সাহেব বিদায় নিলেন, এবং রফিকের লাশ তো আর নতুন যে কবর খনন করা হয়েছিল ওইখানে তো আর কবর দেওয়া হয় নাই। তো ওই কবরটা, রফিকের যে নতুন কবরটা যেটা খনন করা হয়েছে, ওইটা যেভাবে কুটছিল তারা সেভাবে মাটি দিয়ে ভরাট করে দেয়, এবং তার পুরাতন যে কবরটা ছিল যেখানে তার লাশ গায়েব হয়ে গেছিল, ওইটা কি করবে, তখন তো আর কিছু করার ছিল না। ইমাম সাহেব বলে গেছিলেন যে এটা যেভাবে আছে সেভাবেই ছাটাই দিয়ে এবং বাঁশ দিয়ে মাটিটা কবরটা যেন আগের মতো করে দেয়া হয়। তারপর ইমাম সাহেবের কথা মতো তার কবরটা যেভাবে ছিল ওইভাবেই লাশ ছাড়া ওই কবরটা আগের মতো করে দেয়া হয়েছে। তারপর সবাই যে যার মতো করে আবার বাসায় চলে গেল। তারপর প্রিয় লিসেনার্স, ওই রাতে রফিকের বাবা আরও একটি স্বপ্ন দেখে, এবং স্বপ্নে রফিক এসে কিছু বলছে না, তখন সে মুচকি মুচকি হাসছে। এটা দেখে রফিকের বাবা অনেকটা ভয় পেয়ে যায় যে আমার ছেলের লাশ উধাও হয়ে গেল, এবং আমার ছেলে এখন স্বপ্নে এসে হাসছে, এটা বুঝতে পারলাম না। তখন আবার সকালে এই রফিকের বাবা তার পরিবারের সাথে আবার বিষয়টা নিয়ে আলোচনা করে যে এরকম আমি স্বপ্ন দেখছি। তখন সবাই অনেকে ভয় পেয়ে গেল, পরিবারের সবাই ভয় পেয়ে গেল যে আসলে এটা তো অলৌকিক একটা বিষয়, এটা তো কিভাবে ঘটলো, বা এটা তো অনেকটা ভয় লাগতেছে আমাদের সবার। তো রফিক কিন্তু, প্রিয় লিসেনার্স, বলে রাখা ভালো যে রফিক কিন্তু আসলেই অনেক ভালো মনের মানুষ ছিলেন। সে মানুষের উপকারে আসতো এবং নামাজ পড়তো, কখনো নামাজ মিস দিত না। এবং রফিকের বাবা তাকে সবসময় নামাজের কথা বলতো এবং নামাজ পড়তো, সে ভালো ছিল। তার বাবা মাও তাকে অনেক ভালোবাসতো এবং সে অনেক ভালো ছিল বিদায়। তো তারা চিন্তা করলো যে আমার ছেলের সাথে যদি কিছু ঘটেও থাকে তো সেটা মনে হয় কোনো খারাপ কিছু ঘটে নাই, যা ঘটছে ভালোই ঘটছে। রফিকের মা সেটা বলল। তারপর প্রিয় লিসেনার্স, এই রফিকের বাবা কি করলো, ওই আলেম সাহেবের কাছে আবার গেল, গিয়ে বলল, আলেম সাহেব, আপনি কিছু বের করতে পারছেন যে আমার ছেলের সাথে এরকম কেন ঘটছে বা কি হয়েছে? তারপর আলেম সাহেব বলল যে হ্যাঁ, আমি কিছুটা বের করতে পারছি। আমার অধীনে যে জিন ছিল, আমি ওই জিনেদের কাছ থেকে কিছু তথ্য সংগ্রহ করছি। রফিক যখন পৃথিবীতে বেঁচে ছিল তখন সে কিন্তু অনেক মানুষের উপকার করছে, এবং মানুষের উপকার করার পাশাপাশি সে কিন্তু একটি জিনেরও উপকার করছে। তো ওই উপকার করার ফলে আপনার ছেলে যখন মারা যাওয়ার পর সে কিন্তু আপনাদের স্বপ্নে আসছিল, এসে বলছিল যে তার কবরটি যেন আপনারা এখান থেকে অন্যখানে সরান, কিন্তু আপনি সরান নাই। তারপর রফিকের মাও কিন্তু একই স্বপ্ন দেখে, কিন্তু সেও কিন্তু তারপরেও কিন্তু আপনারা সেই কবরটি সরান নাই। তো যখন জিনেরা কিন্তু এই বিষয়টি বুঝতে পারছিল, এবং ওই জিনেরা খুব ক্ষমতাশীল এবং খুব ভালো জিন ছিল, তারপর তারা কি করে, তারপর তারা অলৌকিকভাবে আপনার ছেলের লাশটি এই জায়গা থেকে
অন্য কোনো একটি কবরে বা অন্য কোনো একটি জায়গায় স্থানান্তর করে। এবং এই বিষয়টি আমি জানতে পারি আমার অধীনে থাকা একটি জিনের কাছ থেকে, এবং সেই জিনটি এই খবরটি আমাকে বলেছে। তো এটা শুনে রফিকের বাবা অনেকটাই, তার ভিতরে যে কষ্ট জমেছিল বা যে ভয়টা ছিল সেই ভয়টা তার কেটে যায়, এবং তিনি ইমাম সাহেবকে বললেন যে এতে কি আমার ছেলের কোনো ক্ষতি হবে বা কোনো সমস্যা হবে। তখন ওই ইমাম সাহেব বললেন, আলেম আর কি বললেন যে না, এতে কোনো সমস্যা নাই, এটা তো ভালো, আপনার ছেলে ফরেস্টগার্ড ছিল, ভালো ছিল, এতে কোনো সমস্যা হবে না। আর আপনারা তার জন্য বেশি বেশি দোয়া করবেন এবং দান সদকা করবেন, সে ভালো আছে ইনশাআল্লাহ। তো এই কথা বলার পর রফিকের বাবা সেখান থেকে চলে আসেন। চলে আসার পর তার পরিবারের, রফিকের বাবা তার মা তার পরিবারের সাথে বিষয়টা শেয়ার করে যে এইরকম ঘটনা, ইমাম সাহেব এরকম বলছে। তো রফিকের মা ভাই এইগুলা শুনে অনেকটা খুশি হয় এবং অনেকটা তারা ভয়টা কেটে যায়। তারা ভয় পাচ্ছিল, কারণ এইরকম একটা মানুষের যদি প্রিয় লিসেনার লাশ উধাও হয়ে যায় তাহলে এটা তো নিশ্চয়ই ভয়ের এবং অলৌকিক একটি বিষয়। তো এই ঘটনাটি প্রিয় লিসেনার্স আমি যার কাছ থেকে কালেক্ট করেছি তিনি রফিকেরই একজন প্রতিবেশী এবং তিনি সেই বিষয়গুলো জানতেন। শুধু তিনি না, মোটামুটি সবাই এই বিষয়গুলো জানতেন। তো প্রিয় লিসেনার্স, এই ছিল ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে প্রিয় লিসেনার্স আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ঘটনাটি প্রথম যে ঘটনা কালো জাদুকে ঘিরে, সেই ঘটনাটি আমি শুনেছি আমার এক কাজিনের থেকে, আমার এক আপুর থেকে। আসলে আমরা অনেকে অনেকভাবে অনেক রকম করে মানুষকে কালো জাদু করে থাকি বা মানুষের সাথে এরকম ঘটনা ঘটে থাকে। সেই ঘটনাটির একটি ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার আপুর থেকে যেভাবে শুনেছি সেইভাবেই আপনার সাথে শেয়ার করছি। জানি না আপনাদেরকে কতটুকু ভালো লাগাতে পারবো, তবে পুরোপুরি চেষ্টা করব যাতে আপনাদের এই ঘটনাটি ভালো লাগে। তো চলুন বেশি দেরি না করে ঘটনাটিতে চলে যাওয়া যাক। ঘটনাটি কিছুদিন আগের ঘটনা। কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ থানার একটি গ্রাম হচ্ছে পাবইকান্দি। সে পাবইকান্দিকে ঘিরেই ঘটনাটি। আসলে আমরা 3 বোন, সেই 3 বোনের মাঝে আমার যে ছোট বোন, সে ছোট বোনের মাত্র 15 বছর। ও খুব ছটফটে ছিল, খুব চঞ্চল ছিল, দৌড়াদৌড়ি করতো, খুব মজা করতো, হাসি ঠাট্টা করতো, এদিক ওদিক ছুটে বেড়াতো। ও তখন 9-এ পড়ে, ক্লাস 9-এ। আপনার সবকিছু মিলে আমার ফ্যামিলির সব দিক দিয়ে ভালো যাচ্ছিল। আমরা সবাই সুখী একটা ফ্যামিলি বলে ওই ফ্যামিলিটাই আমাদের ছিল, খুব হ্যাপি ফ্যামিলি। তো আমরা সবাই যখন ধানের সিজন আসে আমরা সবাই ধান নিই। বিকেলবেলা আমি, আম্মু আর হচ্ছে আমার মেজো বোন, তো আমরা তিনজন মিলে ধান নিচ্ছিলাম, মানে ধান শুকাচ্ছিলাম। তখন আম্মু ঘরে যায় আর আমি বাইরে বসে ধান পাহারা দিচ্ছিলাম যাতে মুরগিতে আপনার ধান না খেয়ে ফেলে। আর আমার মেজো বোন আমার পাশেই বসেছিল। হঠাৎ করে আমার বোন স্কুল থেকে আসলো, ছোট বোন, ওর নাম ফারজানা আসে স্কুল থেকে। যখন ও স্কুল থেকে আসে নর্মালি ছিল, স্বাভাবিক আর 4টা দিনের মতোই ছিল। ও খুব ছটফট করছিল, মজা করছিল। স্কুল থেকে এসে ব্যাগটা রেখে আমাদের সাথে মজা করতেছিল। তো ওকে বললাম যে যা ঘরে যা, এখন তুই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমা, কারণ স্কুল থেকে এসেছিস খুব ক্লান্ত, তুই গিয়ে ঘুমা। তো তখন ও ঘরে যায়, ঘরে গিয়ে আবার চলে আসে। যখন ঘরে যায়, ঘর থেকে আবার চলে আসে, তখন ওর ফেসটা একটু অন্যরকম ছিল। ফেসটা কেমন যেন মলিন হয়ে গেছে, চেহারার ভিতরে একটা ভয় কাজ করতেছিল, ওর ঘাম ঝরছিল। আমার মেজো বোন ওকে জিজ্ঞাসা কর, ফারজানা তোর কি হয়েছে, তোকে এমন দেখা যাচ্ছে কেন? ওর কোনো উত্তর নেই।
ওর থেকে কোনো উত্তর পাচ্ছিলাম না। হঠাৎ করে ও চিৎকার করে উঠলো আর মাটিতে লুটে পড়লো, মাটিতে শুয়ে পড়লো। আমরা সবাই ভয় পেয়ে গেলাম। দুজনে দৌড়ে গিয়ে ওরে জাপটিয়ে ধরে মানে বুকের সাথে নিয়ে বলতে লাগলাম, তোর কি হয়েছে, হঠাৎ কি হয়েছে তোর, তুই এমন করতেছিস কেন? ও দুই হাত পাও উল্টে দিয়ে, চোখগুলো উল্টে দিয়ে যে কেমন করতেছিল তখন বলার বাহিরে। তখনই ওর মুখ থেকে শুনতে পারতেছিলাম যে ওকে আর রাখবো না, ওকে নিয়ে চলে যাব। তখন আমরা স্বাভাবিকের মতো ভয় পেয়ে যাই যে কি বলতেছে ও, হঠাৎ চোখ উল্টে দিছে, মুখ যেন কেমন ফ্যাকাশে হয়ে গেছে, হাত পাউটি উল্টে দিয়ে হাত পাও মানে ভেঙে ফেলবে এমন মনে হইতেছে। আর মানে চুল টুল ছাড়া কেমন যেন করতেছে। ওর চিৎকারে আম্মু ঘর থেকে দৌড়ে আসছে, কি হয়েছে কি হয়েছে। ওর এই অবস্থা দেখে তো আম্মু পুরোই কান্নাকাটি শুরু করে দিছে। আম্মু যখন কাঁদতেছিল তখন আম্মুকে আমার মেজো বোন গিয়ে সান্ত্বনা করতেছে যে আম্মু তুমি কান্না করো না, সমস্যা নাই, দেখি কি করা যায়। এর মধ্যে আমাদের যে পাড়া প্রতিবেশী ছিল আমার এক কাকা, উনি আসে। উনি আসার পরে এটা দেখে উনি স্বাভাবিকের মতো একটা ইয়াসিন সূরা পড়ে, আর কি কি সূরা যেন পড়েও উনি পড়ার পর উনি ফু দেয়, এটা মানে আমার বোনের উপর, ফারজানার উপর ফু দেওয়ার পরে ও একটু স্বাভাবিক হয়, নর্মাল হয়। তখন ওকে ঘরে নিয়ে যাই, নিয়ে গিয়ে ওকে শোয়াই ওর মাথায় একটু পানি দিই। পানি দেওয়ার পর আম্মুকে বলি যে তুমি চিন্তা করো না, ঠিক হয়ে যাবে, আব্বু আসুক, দেখি কি করা যায়। পরে ওই আঙ্কেল বলতেছে যে একটা কবিরাজ ডাক দাও, একটা কবিরাজ আনলে ভালো হবে। তখন আমরা বলতেছি যে হঠাৎ কবিরাজের কাছে নিয়ে যাব, আগে বিষয়টা দেখি, আব্বু আসুক, আব্বুর সাথে শেয়ার করি। তখন বলতেছে যে আঙ্কেল বলল যে দেখো এটা কিন্তু পরিস্থিতি পরে খারাপের দিকে যাবে, ভালোর দিকে যাবে না। তো সবসময়ের মতো আর কিছু বলি নাই, দেখি যে কি হয়। ও যেহেতু একটু শান্ত হয়েছে, দেখি কি হয়। হঠাৎ করে আবারও এরকম চিৎকার শুরু করে, ওকে ধরার মতো শক্তি আমাদের কারো কাছেই ছিল না। ও এদিক ওদিক ছুটতে লাগলো, ঘরের এই কোণা থেকে ওই কোণা, নিজের মাথা দেয়ালে মানে বাড়ি দিচ্ছে, আর চুল টেনে টেনে বলছে যে ওকে নিয়ে যাব, ওকে আর তোদের মাঝে রাখবো না, ওকে আমার খুব ভালো লাগছে, এগুলো বলতেছে। আর ও নিজের মাথা দেয়ালের সাথে বাড়ি দিচ্ছিল। তখন একটা বোনের সামনে আরেকটা বোন এরকম যদি করে, তখন যেই সিচুয়েশনটা হয় সেটা আমার মাঝে যে কেমন লেগেছিল সেটা একমাত্র আমিই জানি। তখন আর বেশি কিছু 4-5 না ভেবে আমি আঙ্কেলকে বলি যে আঙ্কেল আপনি একটা কবিরাজ ডাকেন। তো আমরা ওকে সামলাই, আঙ্কেল যায় বাহিরে গিয়ে একটা কবিরাজ, প্রায় 1-1.5 ঘন্টা পর একটা কবিরাজ নিয়ে আসে। আসলে আমরা অনেকেই কবিরাজকে বিশ্বাস করি, অনেকে বিশ্বাস করি না। কারণ যারা কবিরাজকে বিশ্বাস করি তারা অবশ্যই আমরা প্যারানর্মাল যে ভূত বিষয়গুলো সেগুলো বিশ্বাস করি। আর যারা কবিরাজকে বিশ্বাস করি না তারা তো ভূত বা প্যারানর্মাল কি জিনিস সেটাকেও বিশ্বাস করি না। আসলে বিশ্বাস করাটা না করাটা যার যার ব্যক্তিগত বিষয়। তো যখন কবিরাজকে নিয়ে আসে তখন আমার বোন কবিরাজকে দেখি একটু মানে অন্যরকম হয়ে যায়, ভয় পায়, এমন মনে হচ্ছিল যে কবিরাজকে দেখি উনি ভয় পাইতেছে। তো আমার বোন একটা দেয়ালের এক কোনায় গিয়ে মানে জড়ো হয়ে বসে আছে। কবিরাজকে দেখি, আমরা আরও সামনে যাই না, কবিরাজ বলে যে আর সামনে যাওয়ার দরকার নেই। তখন উনি সামনে গিয়ে ওর সামনে বসার পর ওকে বলতেছে যে কি হয়েছে, তোমার কি সমস্যা, তুমি আমাকে খুলে বলো। ও বলতেছে যে ওরে আমার খুব ভাল লাগছে, ওরে আমি নিয়ে চলে যাব, তোরা কেউ আমার আটকাইস না, আমি নিয়ে চলে যাব। তখন বলতেছে যে ওকে নিয়ে চলে যাবি, এটা কি সহজ, আরেকজনের মেয়ে তুই কেন নিয়ে যাবি, এরকম করিস না, মেয়েটাকে ছেড়ে দে। তখন ওই আমার বোনের মাঝে যে ছিল সে বলতেছে যে না, আমি ওরে ছাড়বো না, ওরে আমার খুব ভালো লাগছে,
ওরে আমি নিয়েই যাবো, তুই যদি মাঝখানে আসিস তোর ক্ষতি হবে। তখন ওই কবিরাজ বলতেছে যে আমার ক্ষতি হবে, তাহলে দেখ কার ক্ষতি হয়। তখন উনি আমাকে বলে যে একটা গ্লাসে পানি নিয়ে আসতে। আমি দৌড় দিয়ে গিয়ে এক গ্লাস পানি আনি। এক গ্লাস পানি এনে ওই হুজুরের হাতে দিই, কবিরাজের হাতে। কবিরাজে কি যেন সূরা বা মন্ত্র যেটাই হোক ওইটা পরে পরে পানিতে ফু দিয়ে ওই পানি ছিটায়। পানি ছিটানোর পরপরই মানে ওর শরীর থেকে ওইটা ছুটে যায়। ছুটে যাওয়ার সাথে সাথে হুজুর বা ওই কবিরাজ ওর হাতে একটা লাল সুতো দিয়ে মানে 7টা গিঁট বেঁধে তারপরে ওর হাতে বেঁধে দেয় যে এই সুতোটা কোনোভাবেই যাতে ও না খুলে। আর ওর এই রোগীর মাকে পরে আমার আম্মুকে ডাক দেয়। আমার আম্মু যায় ওনার পাশে যে রোগীর বাবা কোথায়। পরে বলে রোগীর বাবা তো কাজে, আমরা এখনো তাকে কিছু বলি নাই বিষয়টা। তো বলে যে দেখেন যদি এটাকে ছাড়াতে হয়, আসলে ওর সাথে কথা বলে যা বুঝলাম যে ও একটা বাজে জিন আপনার মেয়ের উপরে ভর করছে। আসলে ভর করছে বলতে ভুল হবে, আপনার মেয়েকে কেউ কালো জাদু করছে জিনের মাধ্যমে। তো যে আপনার মেয়েকে মানে নিজের করে চাইতেছে ওই লোকটাই বা ওই ব্যক্তিটাই এই জিনটাকে দিয়ে মানে কোনো হয়তোবা কবিরাজ দিয়ে ওকে কালো জাদু করছে, বশ করার জাদু করছে। তখন তো আমার মা শুনে খুব কান্নাকাটি করতেছে যে আমার মেয়েটা ছোট মানুষ, ওরে কেন কেউ এমন করলো, প্লিজ আপনার যদি কোনো সহযোগিতা আমার করেন ভালো হয়, কিভাবে এটা থেকে মানে রক্ষা পাওয়া যায়। তখন ওই কবিরাজ বলল যে দেখেন একটা কবিরাজ যেহেতু করছে, ওই কবিরাজটা যাই বলেন ওটা ছোট কবিরাজ না, ভালো বড় কবিরাজ হবে, না হলে তো কালো জাদু করার কথা না। আর যদি এটা ছাড়াতে চান একটা উপায় আছে, সেই উপায়টা করতে গেলে হয়তোবা আপনাদের ক্ষতিও হতে পারে, কিন্তু এটা করলে আপনার মেয়ের থেকে এটা সরে যাবে। তো তখন আর আমরা অন্য কিছু ভাবি নাই। আম্মু বলে যে হ্যাঁ ঠিক আছে আমি রাজি, যাই বলবেন আমার মেয়ের জন্য আমি করব, কারণ সবার প্রথমে আমার মেয়ে, আর কেউ না। আমি যত ক্ষতি হোক আমি মেয়ের জন্য করব। তখন বলে যে আমি একটা তাবিজ দিচ্ছি, তাবিজটা অমাবস্যার রাতে একটা নতুন কবর দেখে কবরস্থানে গিয়ে ওই নতুন কবরে এই তাবিজটা রেখে আসতে হবে। যখন এটা আমার মাকে বলল কবিরাজ, আমার তখন আর ভিতরে পানি নাই যে এত রাতে এত ভিতরে কে যাবে, কে গিয়ে এই তাবিজটা রেখে আসবে। তো আর কিছু বলে নাই, কবিরাজ না বলে উঠে চলে যায়। আম্মু তাবিজটা হাতে নিয়ে আলমারির ভিতরে রাখে। তো ওই দিন সন্ধ্যার পরে আব্বু আসে। আব্বু আসার পর আব্বুর সাথে আম্মু সব কিছুই খুলে বলে, আমরাও বসে থাকি আব্বার পাশেই। আব্বুর পাশে যখন বসেছিলাম আম্মু সব খুলে বলল আব্বুকে। আব্বুকে খুলে বলার পর আব্বু বলতেছে যে আমি নিয়ে যাব, সমস্যা নেই, আমি এগুলো ভয় পাই না, আমার মেয়ের জন্য আমি এগুলো করতে রাজি আছি, আমি সব করব আমার মেয়ের জন্য। তখন আব্বুও কাঁদতেছিল যে হঠাৎ করে আমার মেয়েটাকে কেনই বা কেউ এমন করলো। যাই হোক, আগে আমার মেয়ে সুস্থ হোক, পরে আমি দেখছি যে এটা কি করছে। আব্বু প্রায় 2-3 দিন পর অমাবস্যা আসে। সেদিন সন্ধ্যাবেলায় আব্বু খাওয়া দাওয়া করে প্রায় 9টার দিকে, গ্রাম অঞ্চল বুঝতেই পারতেছিলেন যে 9টা মানে অনেক রাত, সবাই তখন যার যার ঘরে ঘুমিয়ে থাকে, খুব নির্জন। আর যে কবরস্থানটা যেতে হবে সেই কবরস্থানে যাওয়ার আগে কিছু গাছপালা বাদজার মানে জঙ্গলের মতো, সেই জঙ্গল পেরিয়ে যেতে হয়। জঙ্গল পেরিয়ে বলতে গেলে জঙ্গলের সাইড দিয়ে রাস্তাটা, তো যেতে হলে জঙ্গলের সাইড দিয়ে যেতে হয়। তো তখন আব্বু আর 4-5 না ভেবে আব্বু জঙ্গলের সাইড দিয়েই যাওয়া শুরু করে, একদম নীরব, কেউই এই বিষয়ে জানে না, পুরো নীরব হয়ে আছে। আব্বু একা একা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। তখন আব্বুর কানে শব্দ হলো যে কে যেন ওই বাঁশঝাড় থেকে বাঁশ মানে কাটার যে শব্দ, কাটার পরে যে মানে ভেঙে যায়
ওই ভাঙার মতো একটা কোড়মোড়ে শব্দ করে উঠলো বাসজার থেকে। আব্বু থমকে গেল, দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে পিছনে তাকিয়ে দেখে যে একটা বাঁশ ভেঙে গেছে, ভেঙে হেলে আছে, মানে নুয়ে আছে আর কি, এখনো মাটিতে পড়ে নেই, এরকম বিষয়। তো আব্বু দেখছে যে হ্যাঁ বাঁশ ভাঙতেই পারে, এটা স্বাভাবিক, এটা কোনো বিষয় না। আব্বু আবার হাঁটতেছে, আবারও একটি কড়মড়ে আওয়াজ হলো, কড়মড়িয়ে যে বাঁশটা যেন মাটিতে পড়ে গেছে এমন আওয়াজ। আব্বু তাকিয়ে দেখে বাঁশটা, যে বাঁশ ভেঙে গেছিল ওই বাঁশটা আবার জায়গায় চলে গেছে, যেমনটা ছিল ঠিক তেমনই হয়ে গেছে। আব্বু পুরো মানে ঘাবড়ে গেছে এই বিষয়টা দেখে, যে মনে হয় আমার সাথে কিছু হতে চলেছে। তো আম্মু আবার সেই সময় ঘুমিয়েছিল। আব্বু যখন চলে যায়, আম্মু নামাজ পড়ে আম্মু একটু শুয়ে থাকে। তো শুতে গিয়ে আম্মু চোখ লেগে যায়। হঠাৎ করে আম্মু চিৎকার দিয়ে ওঠে। তখন আম্মুকে জিজ্ঞাসা করলাম যে আম্মু কি হয়েছে, তুমি চিৎকার দিয়ে উঠছো, কোনো কিছু দেখছো নাকি, ভয় পাইছো নাকি? আম্মু বলল যে আমার চোখ লাগার সাথে সাথেই আমি দেখতে পাই যে আমাকে কে যেন একটা স্বপ্নে বলছে যে দেখ তাবিজটা কবরস্থানে গাড়িস না, তোর ক্ষতি হয়ে যাবে। তো আমরা এটা শোনার পরই আর কিছু ভাবি নাই। আম্মু, আমি আর আমার মেজো বোন আর আমার ছোট বোনটাকে ঘরের ভিতরেই রেখে তালা মেরে দিছি। তালা মেরে আঙ্কেলকে ডাক দিছি যে আঙ্কেল আপনি চাবিটা নিয়ে বাইরে বসে থাকেন, যদি দেখেন ও ভিতরে কোনো অ্যাবনর্মাল কোনো কিছু করতেছে আপনি তখন ওর একটু সামলাইন। তখন আঙ্কেল বলল কি হয়েছে, সমস্যা? আমিও যাই তোমাদের সাথে। পরে বললাম না আপনার যেতে হবে না, সমস্যা নেই। তখন আমরা পিছনে পিছনে যাই, যে আব্বুকে গিয়ে বলি যে না গাড়ার জন্য, কারণ যদি ক্ষতি হয়ে যায় আমার বোনের। তো আমরা যখন যাই, আমরা যেতে যেতে আব্বু চলে যায়। আব্বু যখন কবরস্থানে যায় তখন প্রচণ্ড বাতাস, আর মানে এমন একটা অবস্থা যে বাতাসের এতটাই গতিবেগ ছিল যে গাছগুলো হেলে যাচ্ছিল, পাতা যা ছিল সব উড়ে যাচ্ছিল। তারপরে আপনার বালু, মানে একটা ঘূর্ণিঝড় বা একটা তুফান আসলে যেমন হয় ঠিক তেমন হচ্ছিল সেই মুহূর্তটা। আপনাদের বলে বোঝাতে পারছি না যে তখন সিচুয়েশনটা কি ছিল। আব্বু এই বাতাসের মধ্যে, তুফানের মধ্যে আব্বু গিয়ে একটা কবর খুঁজে বের করে যে কবরটা এটা নতুন। তখন এই কবরটা প্রায় আধ হাতের মতো খুঁড়ে তারপরে আপনার ওই তাবিজটা গেড়ে আবার মাটি দিয়ে সমান করে কবরস্থান থেকে কোনো রকম বের হয়ে যায়। তখন অনেক কান্নার আওয়াজ, অনেক হাসির আওয়াজ শুনতেছিল। তখন আমরা দৌড়ে আসার পর দেখি যে আব্বু কবরস্থান থেকে বের হচ্ছিল। তখন আব্বুকে বললাম যে তুমি কি তাবিজটা গেড়ে ফেলছো? বলে হ্যাঁ তাবিজটা গেড়ে ফেলছি, চল আর কোনো সমস্যা নেই। তখন আব্বুকে বললাম যে আম্মু এই স্বপ্নগুলো দেখছে, আব্বু তাবিজটা উঠায় ফেলো। পর আব্বু বলতেছে না, এখন তাবিজটা যেহেতু গেড়ে ফেলছি, এটা উঠালে আরো বেশি প্রবলেম হবে, আরো বেশি সমস্যা হবে, চল আমরা বাড়িতে যাই, ইনশাল্লাহ আল্লাহর মতো কিছু হবে না, যা হবে ভালোর জন্যই হবে। তখন আব্বুর কথা শুনে আর আমরা জোর করিনি, আব্বুর সাথে সাথেই আসি বাড়িতে এসে আঙ্কেলকে বাহিরে বসা দেখি। আঙ্কেলকে বলি যে ভিতরে কি কোনো শব্দ শুনছেন, কোনো প্রবলেম হয়েছে? তখন আঙ্কেল বলল যে না, ভিতরে তো কোনো শব্দ শুনি নাই, আমি তো বাহিরেই বসে আছি অনেকক্ষণ যাবত। আমরা আঙ্কেল থেকে চাবিটা নিয়ে তালাটা খুলে দেখি আমার বোনের হাত পাও, মানে মানুষ হাত মুচড়ায়া ভেঙে ফেললে যেভাবে উল্টে থাকে সেভাবে উল্টে আমার বোনের ঘাটটা উল্টে আছে। কিছু বলার ছিল না, তখন ভিতরটা খুব ভেঙে চুরমার হয়ে গেছে, যে যার জন্য এত কষ্ট করলাম আজ তার মৃত লাশটা আমাদের সামনে ভেসে গেছে। আম্মু দেখার সাথে সাথেই আম্মু তো কান্নাকাটি শুরু করছে, আব্বু আমরা সবাই তখন কান্নাকাটি করতেছিলাম আমার বোনটাকে জড়িয়ে ধরে। তখন আঙ্কেল গিয়ে
মানে এই সিচুয়েশন দেখে আঙ্কেল গিয়ে কবিরাজটাকে ডেকে আনে। তারপর কবিরাজটাকে আম্মু বলল যে এই বিষয় আমাকে না করছিল, তারপরেও তাবিজটা গাড়া হয়েছে। কবিরাজ বলল যে আপনি এই স্বপ্নটা দেখছেন তো তাবিজ কেন গাড়লেন? আপনি যে তাবিজটা না গাড়তেন ওরা স্বইচ্ছাই মেয়েটাকে ছেড়ে দিত। আর পরে আমরা আর কবিরাজটাকে কি বলবো, কবিরাজটার তো আর দোষ ছিল না। আমরা সময় মতো ওই জিনিসটা থেকে আটকাতে পারলাম না আমার আব্বুকে। তো এটাই ছিল আমার ঘটনা। যদি ভালো লেগে থাকে এটা শোনাবেন। আর আমার নামটা আপনাদেরকে বলা হয়নি, আমার নাম সুমাইয়া। তো আশা করি আপনাদের কাছে এই মর্মান্তিক ঘটনাটি ভালো লাগবে, শেয়ার করার মতো হবে আপনাদের লিসেনারদের কাছে। কি বলবো, এই ঘটনাটি হয়তোবা তার মতো করে সাজিয়ে বলতে পারিনি, তবে যতটুকু নিজের মতো করে সাজিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করেছি, আশা করি ভালো লাগবে। আমরা অনেক সময়ে অনেককে কাছে পাওয়ার জন্য এরকম ব্ল্যাক ম্যাজিক করে থাকি, কালো জাদু। আসলে আমরা একবারও চিন্তা করি না যে এইসব করতে গিয়ে একটা নিষ্পাপ একটা প্রাণ ঝরে যেতে পারে। আমাদের কিছু পাগলামোর জন্য, কিছু ভুলের জন্য একটা মানুষের প্রাণও চলে যেতে পারে। আমরা এইসব কালো জাদু থেকে বিরত থাকি। যদি কাউকে মন থেকে ভালোবাসতে চাই বা কাছে পেতে চাই, অবশ্যই তার ফ্যামিলির সাথে কথা বলে তাকে পাওয়ার চেষ্টা করব। কোনো অবৈধ রাস্তা দিয়ে কাউকে পাওয়ার আশা করাটা ঠিক না। তো প্রিয় লিসেনার্স, যদি আমাদের এই চ্যানেলটির সাথে আপনারা থাকতে চান, পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করে আপনারা আরও নিত্য নতুন ভৌতিক ঘটনাগুলি শুনতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। চলুন আর দেরি না করিয়ে দ্বিতীয় ঘটনাটিতে চলে যাওয়া যাক। ঘটনাটি আমার নিজের এক বন্ধুর থেকে কালেক্ট করা। তার থেকে কথা তার সাথে গল্প করতে করতে তার একটি ট্যুরে যাওয়ার ঘটনা শুনতে পারি। তো ট্যুরে যাওয়ার পর তার সাথে যে ভৌতিক একটি ঘটনা ঘটেছে, সেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব। ঘটনাটি হচ্ছে সেলিম নামের আমার এক বন্ধুর থেকে। তোর থেকে যেই ঘটনাটি আমি শুনেছি ওইটা আমি নিজের মতো করে সাজিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করছি। সময়কাল ছিল তখন 2013। তখন আমরা সবাই ক্লাস 9-এ পড়ি। আমরা দেখা যাচ্ছে যে পরীক্ষার পর প্রায় 10-15 দিন আমরা ছুটি পাই বা বন্ধ থাকে স্কুল। তো এই ফাঁকে ওই সেলিম আর ওর 3 বন্ধু মিলে, ওরা 4 জন ঢাকায় ঘুরতে যায়। আপনার পুরান ঢাকা সূত্রাপুর থানা, ওইখানে ওরা ঘুরতে যায়। একটা পুরনো বাড়ি আছে, যে বাড়িতে প্রায় নাটক করে মানুষ, বা ওইখানে অনেক বিদেশিরা, পর্যটক যারা বাহির থেকে আসে, লন্ডন বা আমেরিকা বা যারাই বাংলাদেশে ঘুরতে আসে, তারা ওই বাড়িটাতে থাকে। প্রিয় লিসেনার্স, চলুন দ্বিতীয় ঘটনাটিতে চলে যাওয়া যাক। যে ঘটনাটি এখন আপনাদের সাথে শেয়ার করব, যে দ্বিতীয় ঘটনা, সেই ঘটনাটি আমার বন্ধুর থেকে কালেক্ট করা। তার সাথে কথা বলতে বলতে সেই ঘটনাটি তার কাছ থেকে শোনা। তো তার কাছে যেভাবে শুনেছি আমি ঠিক সেভাবেই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। চলুন ঘটনাটি শোনা যাক। ঘটনাটি 2013। তখন আমরা ক্লাস 9-এ পড়ি। পরীক্ষার পর আমরা 10-15 দিনের ছুটি পাই, স্কুল বন্ধ থাকে। তো আমরা 4 বন্ধু মিলে প্ল্যান করি কোথায় যাব। তো একদিন দেখেছিলাম যে ঢাকার সূত্রাপুর থানার বিবি রোজা মাজারের সাথে একটি পুরনো বাড়ি আছে। সে বাড়িতে বেশিরভাগ পর্যটকরা ওইখানে রাতে থাকে।
আর সূত্রাপুর যে এলাকা সেটা মানে অনেকটাই সুন্দর একটি এলাকা। শ্যামবাজার বা ওইখানে সদরঘাট আছে, ওইখানে নদী আছে, বিভিন্ন লঞ্চ আছে, মানে দেখার মতো অনেক কিছুই আছে। তো আমরা এক বড় ভাইয়ের থেকে কথা বলে ওই বাড়িটা একটা রুম আমরা বুক করি, যে ওইখানে আমরা থাকবো আর ওইখানে ঘুরবো। তো যেই কথা সেই কাজ, আমরা একটা রুম পেয়ে যাই ওই বাড়ির। আমরা সবাই পরের দিন ঢাকায় চলে যাই। ঢাকায় যাওয়ার পর আমরা বাড়িতে উঠি। বাড়িটা একদম পুরনো ছিল, মানে লাল ইট দিয়ে, লাল মাটির তৈরি, এরকম বোঝা যাচ্ছিল যে মাটির তৈরি বাড়িটা, কিন্তু অনেক সুন্দর কাজ করা, অনেক পুরনো। কোনো এক মন্ত্রী থাকতো, মন্ত্রী না কি যেন একটা বাড়ি ছিল এটা। তো আমরা মানে যেহেতু পুরনো বাড়ি, একটা ভৌতিক বিষয় আছে, ওটা আমরা খুব এনজয় করতেছিলাম। আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আমরা রুমে কাপড় চোপড় রেখেই ফ্রেশ হয়ে আমরা বের হয়ে যাই খাবার দাবার করার জন্য। তো আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে আমরা ছাড়া আর কেউ সেই দিন ওই বাড়িতে ছিল না, ওই বাড়িটিতে কেউ ওই দিন ছিল না। আমরা খাওয়া দাওয়া করার জন্য নিচে যাই, নিচে হোটেল আছে, সেই হোটেলে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে আমরা একটু নদীর পাড়ে হাঁটতে যাই। নদীর পাড়ে হাঁটতে গিয়ে মানে নদীর সাইডেই লঞ্চ দাঁড় করানো থাকে, আমরা ওই লঞ্চে অনেকক্ষণ সময় কাটাই। সন্ধ্যার কাছাকাছি হয়ে যায় যখন, আমরা লঞ্চ থেকে নেমে একটু ঘোরাঘুরি করি, শ্যামবাজারের দিকে যাই, মানে ওইটা কাঁচা বাজার, ফলের বাজার, ভালো বড়ই বাজারটা। ওইখানে কতক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা আবার আমাদের মানে যে বাংলো, যে পুরনো বাড়ি, সেখানে চলে আসি। আসার পর আমরা রুমে চলে যাই। রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হই, যে আমরা একটু পরে নেমে খাওয়া দাওয়া করব। তো দেখা যাচ্ছে যে আমরা একটু পরে বলতে বলতেই প্রায় 9:30 বেজে যায়। আমরা সবাই বলতেছিলাম চারজন যে চল এখন খাওয়া দাওয়া করি, পরে এসে শুয়ে পড়ি, যেহেতু সারাদিন জার্নি ছিল, আবার আসার পরেও একটু রেস্ট নিই নেই। তো খাওয়া দাওয়া করে এসে তাড়াতাড়ি শুয়ে পড়বো। আমরা সবাই যাই নিচে খাওয়া দাওয়া করার জন্য। খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে উপরে উঠতে উঠতে প্রায় 11টা বেজে যায়। আমরা উপরে উঠে একটা রুমের ভিতরেই 2টা খাট ছিল। তো যেহেতু আমরা 4 জন ছিলাম, 4 জনের কোনো প্রবলেম হয়নি। আমরা দুজন করে 2টি খাটে শুয়ে পড়ি। শুয়ে পড়ার সাথে সাথেই 4 জনই ঘুমিয়ে যাই, যেহেতু ক্লান্ত শরীর ছিল। শোবার সাথে সাথেই 4 জন ঘুমিয়ে যাই। হঠাৎ করে আমার মধ্যরাতে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর আমি একটা ফিল করতে পারি যে নূপুরের আওয়াজ শুনতে পারতেছিলাম। তখন ঠিক যেন হাঁটতেছে, পায়ের নূপুরের আওয়াজ। তো আমি আবার আমার পাশের জনকে ডাক দিই যে একটু উঠতো, তাড়াতাড়ি ওঠ। ও চোখে মুখে ডলতে ও ওঠে। ও আপনার চোখ ডলতে বলে যে কি হয়েছে। আমি বলি যে দেখতো, কারো পায়ের নূপুরের আওয়াজ শুনতে পারতেছিলাম। ও বললে যে আর দূর ঘুমাতো, হয়তোবা ঘুম ভাঙছস দেখে হয়তোবা এটা হচ্ছে, শুয়ে পড়। তো আমি বলি হ্যাঁ হতেও পারে, হয়তোবা আমি ভুল শুনছি। যখন আমরা দুজনই শুতে যাব তখন আবার শুনতে পারলাম যে পায়ের নূপুরের আওয়াজ মানে আমার পুরো দরজার সাথে সাথে ঘেঁষে যাচ্ছে। তখন ও লাফ দিয়ে উঠলো, বললো যে এই পায়ের নূপুরের আওয়াজ শুনতে পারলাম না। আমি তখন বললাম হ্যাঁ, আমি তো তখন তোকে বলছি যে তুই তো আমার কথাটা মানে কানিয়ে নিলি না। ও বললো যে ওদের 2টাকে ডাক দিছি, বলছি যে দেখ এই বাড়িতে মানে নূপুরের আওয়াজ শুনতে পারতেছি, কে যেন হাঁটতেছে। ওরা বললো যে দেখ মজা করিস না, আমাদের সাথে প্র্যাঙ্ক করিস না, আমরা খুব ক্লান্ত মামা, ঘুমাইতে দে। তখন ওরা শুয়ে পড়ে, আমরাও শুয়ে পড়ি যে
বাদ দিয়ে হয়তো বা হতেও পারে এরকম কিছু, যে মানুষ হাঁটতেছে বা বাহিরের কিছুর আওয়াজ শুনতে পারতেছিল। আবার শুয়ে পড়ি। আমার তো কোনোভাবেই ঘুম আসতেছে না, শুধু মাথায় ঘুরতেছে যে এত রাতে এখানে আমাদের আশেপাশে কোনো রুমই বুক করে না, সব খালি, আমরা ছাড়া আর কেউ নাই। তখন আবার কে যেন হাসতেছে আর হাঁটতেছে, নুপুরের আওয়াজ আর হাসির আওয়াজ শুনতেছি আমি। তখন আমার মাথাটা ঝিম ধরে রইল, আর আমি কান পেতে শোনার চেষ্টা করলাম যে সত্যি কিনা। তখন আমার পাশের যে ছেলেটা ছিল আমার বন্ধু, ওকে আমি নাড়া দিয়ে বললাম যে দেখতো কে যেন হাসতেছে বন্ধু। ও বললো যে মামা ভয় দেখাইস না, এমনি ওই আওয়াজ শুনে ভয় পেতেছে। আমি বললাম যে মামা সিরিয়াসলি তুই আগে শোনার চেষ্টা কর। ও নিজেও শুনে ও পুরো মানে ভয় পেয়ে গেছে। ও আমাকে জড়ায় ধরে বলতেছে মামা আজকে তো মানে কি আমাদের সাথে হইতেছে বুঝলাম না, কোন বাড়িতে নিয়ে আসলি আমাদের, ঢাকা শহরে আই নাকি আমাদেরকে মারবি নাকি। তখন আমি বললাম যে রিল্যাক্স হ, আগে বিষয়টা বোঝার চেষ্টা করি। পরে ওদেরকেও ডাক দিছি, ডাক দিয়ে বললাম যে দেখ মামা হাসির আওয়াজ শুনতেছিস? তখন ওরা বললো যে মামা সত্যিই তো বললি, হাসির আওয়াজই তো শুনতে পারতেছি। তখন ওরা বললো যে চল আমরা চারজনেই যাই, গিয়ে গেটটা খুলে দেখি বিষয়টা কি। তখন গেটটা খোলার সাথে সাথেই মানে ওই আওয়াজটা চলে গেছে, এই আওয়াজটা আর পাইতেছিলাম না। তখন ওরা বললো যে মামা তো কিছু নাই, চল গেটটা লাগায় তোরা আর এইসবের দিকে ধ্যান দিস না মামা, সবাই ঘুমাই। তখন আমরা ঘুমিয়ে যাওয়ার পর আমার আবারও ফজরের আজানের আগে আমার ঘুম ভেঙে যায়, কে যেন দরজায় নক করতেছে, মানে টক করে 3বার দরজায় আমার নক করছে। 3বার নক করার পর আমার ঘুম ভেঙে গেছে। আমি আমার পাশেরটারে ডাক দিয়ে বললাম যে দেখতো মামা কে যেন আসছে, দেখ মনে হয় হোটেলের কেউ। তখন ও মোবাইলটা হাতে নিয়ে দেখে যে প্রায় আজান দিবে এমন সময়। ও বলতেছে কি পাগল হয়ে গেছিস, আজান দিবে এমন সময় কে আসবে? তখন আমি বললাম মামা কে যেন দরজায় নক দিছে, সত্যি কথা। ও বলল যে ওই ঘটনার পর থেকে তোর মাথা নষ্ট হয়ে গেছে মামা, তুই ঘুমাতো। আবারও সাথে সাথে 3টা নক করছে, মানে নক করার সাথে সাথেই ও আমাকে বলতেছে যে মামা আমি এখনই বের হয়ে যাবো, আমি আর এই বাড়িতে থাকবো না। তখন ওদের আমার পাশের যে সিটে 2জন ছিল ওদেরকে ডাক দিয়েছে, আমি কি মামা কে যেন নক করতেছে। ওদেরকে ডাক দিয়ে এটা বলার সাথে সাথেই আবারও কে যেন নক করলো, আবারও 3টা নক করলো। তখন আমার পাশেরটা বলতেছে যে মামা মনে হয় মানুষ, কারণ অন্য কিছু হলে তো এতটা নক করার কথা না, চল। তখন ও গেট খোলার সাথে সাথে আমরা 4জন ভয় পেয়ে যাই। লাল শাড়ি পরা একটা মেয়ে আমাদের দরজার সামনে দাঁড়িয়ে ছিল। সে মেয়েটাকে দেখে ও একটা চিৎকার দিয়ে ওইখানে বেহুশ হয়ে যায়। আর মেয়েটা বিকট হাসি দেওয়ার সাথে সাথে মেয়েটা গায়েব। আমরা খাটে বসে দেখতেছিলাম যে মেয়েটা বিকট হাসি দিয়ে গায়েব হয়ে যায়। মানে এমন একটা অভয়ব ছিল, এমন একটা প্যারানর্মাল একটা বিষয় ছিল আমাদের সাথে ঘটেছে যা বলার বাহিরে। এর একটু পরে আজান দেওয়ার সাথে সাথে পুরো পরিবেশ নর্মাল হয়ে যায়। তখন আমরা নর্মাল হওয়ার পরেই আমরা সবাই ওই দিনই আমরা আর থাকি না ওই হোটেলে, বের হয়ে যাই। বের হয়ে গিয়েই আমরা সব কিছু গুছিয়ে আমরা ওই দিনই বাড়িতে চলে আসি। তো আশা করছি যে আমার দ্বিতীয় ঘটনাটিও আপনাদের কাছে ভালো লেগেছে। জানি না কতটুকু গুছিয়ে আপনাদেরকে বলতে পেরেছি সেই ঘটনাটি। আসলে প্যারানর্মাল এমন একটি বিষয়, এমন একটি কি বলবো অভয়ব বিষয়গুলো, যে ঘটনাগুলি, সে ঘটনাগুলি যাদের সাথে প্রতিনিয়ত ঘটছে, যারা ফেস করছে, তারাই একমাত্র বিব্রত হচ্ছে, শিহরিত হচ্ছে। আমরা তো জাস্ট শুনছি আর আপনাদের কাছে শেয়ার করছি। তো আমরা যে শুনছি তখনই আমরা যে শিহরিত হচ্ছে, আমাদের গায়ে লোম দাঁড়িয়ে পড়ছে প্রতিনিয়ত।
তো যাদের সাথে ঘটছে তাদের সাথে কি হচ্ছে, বিশ্বাস করাটা না করাটা আপনাদের কাছে। যদি আমাদের এই ভৌতিক ঘটনাগুলি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যদি আপনাদের সাথে ঘটে যাওয়া, আপনার ফ্যামিলির সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা থাকে বা কারোর কাছ থেকে কালেক্ট করতে পেরেছেন, সেই ঘটনাগুলি আমাদের সাথে শেয়ার করতে চাইলে আমাদের ডিসক্রিপশনে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে, সেখানে আপনাদের সেই ঘটনাটি সেন্ড করতে পারেন। যদি শেয়ার করার মতো হয়, অবশ্যই আমরা আমাদের লিসেনারদের সাথে সেই ঘটনাটি শেয়ার করব। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আজকের মতোই আল্লাহ হাফেজ।